শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহেল। শাহজালাল বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে। কার্গো ভিলেজে প্রত্যক্ষ বা পরোক্ষ ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আগুন নির্বাপনে হলেও ঘটনাস্থলে 4টি ইউনিট থাকবে বলেও জানান তিনি। এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। তা যাই হোক, আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনো রিলিজ করছে। দর্শক, বিমানবন্দরের সবশেষ আপডেট জানবো আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, সবশেষ ব্রিফিং এ আর কি বলা হয়েছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। এখন আসলে মূলত খুব বেশি মানুষজন নেই এবং ফায়ার সার্ভিস যারা ছিলেন, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা আছেন কিছু ভিতরে। 4টি ইউনিট তাদের রাখা আছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে অগ্নি নির্বাপন প্রক্রিয়া সেটি শেষ করেছেন। এবং কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা মূলত প্রায় 27 ঘন্টা ধরে এই যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নির্বাপন করতে সক্ষম হয়েছেন এবং আগুনের সূত্রপাত কীভাবে হচ্ছে সেটি আসলে নিরূপণ চলছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে আসলে জানা যাবে কি সূত্রপাত, পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে। তবে তার কাছে আসলে জানতে চাওয়া ছিল মূলত সেখানে অগ্নি নির্বাপন বা আগুন শনাক্তের কোনো ধরনের ব্যবস্থা ছিল কিনা। তিনি স্পষ্টই বলেছেন ডিটেকশন এবং প্রোটেকশনের কোনো ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো ধরনের ব্যবস্থা ছিল না। সেই কারণেই মূলত এই আগুনটি খুব দ্রুত ছড়িয়েছে এবং সেটি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি এখানে যেহেতু যে ওয়্যার হাউসটি রয়েছে এখানে মূলত সুতা, কাপড় এবং এই জাতীয় দ্রব্যাদি রয়েছে, পাশাপাশি কিছু কেমিক্যাল দ্রব্যাদি রয়েছে এবং পুরো স্থাপনাটি স্টিলের তৈরি, সেই কারণে অধিক পরিমাণ তাপ শোষণ করেছে। সেটির কারণেও অনেক বেশি বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে বা আগুন পুরোপুরি নির্বাপন করতে। এবং তিনি একটি পরামর্শ দিয়েছেন যাতে এই যে অগ্নি যে শনাক্ত করা বা সেটি প্রতিরোধ করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি যাতে করা হয় এবং ভবনটি কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে তিনি বলছেন অতটা ঝুঁকিপূর্ণ নয়, তবে এটি ব্যবহার করার আগে যেসব পরামর্শগুলো বা যেসব নির্দেশনাগুলো ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি যাতে মানা হয়। যদি সেটি মানা না হয় তাহলে ভবিষ্যতে হয়তো এই ধরনের যে দুর্ঘটনা সেটি এড়ানো সম্ভব হবে। আরেকটি অভিযোগ গতকাল থেকে মূলত এখানে যারা আমদানিকারক ছিলেন, আমদানিকারক সহ আশপাশের প্রত্যক্ষদর্শী বেশ কিছু পক্ষ থেকে একটি অভিযোগ এসেছিল যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যখন বেশ কয়েকটি ইউনিট এখানে এসে আগুন নির্বাপনের জন্য আসে তখন তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ধরনের অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে এই ধরনের কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি এবং কোনো পক্ষ থেকে বা কেউ তাদেরকে ভিতরে যেতে বাধাও দেননি এবং কোনো ধরনের নির্দেশনাও ছিল না ভিতরে প্রবেশ না করার জন্য। তারা সময় মতো এসছেন, যেইটুকু সময় তারা প্রয়োজন ছিল ততটুকুই তারা এসেছেন এবং এসে তাদের যে প্রয়োজনীয় কার্যক্রম অগ্নি নির্বাপনের বা আগুন নিভানোর সেটি তারা করেছেন। আর ক্ষয়ক্ষতি বা তিনি বলছেন ফায়ার সার্ভিস বা হতাহতের বিষয়ে তিনি বলেছেন যে ফায়ার সার্ভিসের 2জন কর্মী আহত হয়েছেন, পাশাপাশি আনসারের বেশ কিছু সদস্য তারাও আহত হয়েছেন, যাদেরকে সিএমএইচ সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এখন পর্যন্ত আসলে আমদানিকারক যারা রয়েছেন, যেহেতু এখানে প্রায় 1000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিজিএমইএ পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা দপ্তর থেকেও বলা হয়েছে বা একটি আনুমানিক হিসাব যদি বলা হয় তাহলে এই ধরনের একটি হিসাব দেওয়া হচ্ছে। সুতরাং এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বোঝাই যায় এবং এই ক্ষয়ক্ষতি কিভাবে পুরোপুরি নিরূপণ করা যায় বা পূর্ণাঙ্গ নিরূপণ করা যায় সেটি বিষয়ে কাজ চলছে এবং তদন্ত কমিটি যারা আছেন তারা হয়তো খুব অতি দ্রুতই এই বিষয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারা হয়তো রিপোর্ট দেবেন, তখন জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটি কবে নাগাদ চালু হবে সেটি আসলে এখনও স্পষ্ট। রায়হান, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে 100 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অনুমান করছে বিজিএমইএ।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে জানান তৈরি পোশাক মালিকদের সংগঠনটির নেতারা। এদিকে কার্গো কমপ্লেক্সের আগুন নির্বাপনে বিলম্বের অভিযোগ আমলে নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। এ সময় ঘটনাস্থল পরিদর্শন শেষে বিজিএমইএ নেতারা বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে হবে সরকারকে। দুপুর 2:15 লাগা আগুন জ্বলছে রাত 9টা পর্যন্ত। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীর প্রায় 8 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। রোববার সকালেও বিমানবন্দরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া। তা ঘিরেই ছিল দিনভর ফায়ার সার্ভিস কর্মীদের ব্যস্ততা আর ছোটাছুটি। এদিন সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায়। অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। পরিকল্পিতভাবে দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক অচল করার একটি ওর নীল নকশার অংশ এটা হইতে পারে। এমন আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি সৃষ্টি করছে। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএমইএর প্রতিনিধিরা। সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, আগুন নির্বাপনে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। উপদেষ্টা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চেষ্টা চলছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নিয়ে বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আংশিক বক্তব্যের বিভিন্ন অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শতাধিক জুলাই যোদ্ধা পরিচয়দানকারী। এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। শনিবার জিয়া উদ্যানে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের নামে সেদিন কিছু শৃঙ্খল লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সালাউদ্দিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সমালোচনা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। এমন প্রেক্ষাপটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে তুলে ধরেন নিজের অবস্থান। জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মানহানি না হয়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোনো রকমের কোনো কলঙ্ক, দাগ স্থাপন হোক, সেটা আমরা কখনোই চাইতে পারি না।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফেসিবাদের দোসররা এবং পতিত ফেসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। মাত্র 36 দিনের 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান। আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে এই নীতি, এই পলিসি থাকলে কখনোই গণতন্ত্র ফলপ্রসূ হবে না। সেই স্পিরিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান রিজভী আহমেদ। নানা জায়গায় নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসির আচরণ কার্যক্রমে মধ্যযুগীয় স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে বলে অভিযোগ দলটির। এই কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব কিনা তা নিয়েও জানানো হয় শঙ্কা। এদিকে আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এরই মধ্যে প্রতীক নিয়ে ইসির সাথে চলছে টানাপোড়েন। কয়েক দফায় দেয়া হয় চিঠি, হয়েছে বৈঠকও। সুরাহা না হওয়ায় রোববার প্রতীক বাছাইয়ের শেষ দিন সকালে আবারও কমিশনে আসে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করেন ইসি সচিবের সাথে। বৈঠক শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের অভিযোগ, প্রতীক নির্ধারণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে কমিশন। বলেন কোনোভাবেই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। দলটির নেতাদের দাবি, দুটি দল ও প্রতিষ্ঠান মিলে ইসিকে 4 ভাগ করে যার যার সুবিধা মতো নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন কার্যক্রম, প্রকল্প নিবন্ধনে দুর্নীতির আশ্রয় নিয়েছে ইসি। আছে স্বজনপ্রীতির অভিযোগও। অদৃশ্য শত্রুর হাত থেকে ইসিকে মুক্ত করার কথা বলেন তারা। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে। নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। তারা এই গণিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গণিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই গণিমতের মালগুলো ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসেবে ভাগ করেছে। আর্মি 1 ভাগ নিয়েছে, বিএনপি 1 ভাগ নিয়েছে, জামাত 1 ভাগ নিয়েছে। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। এর আগে সিলেট পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেয়া যাচ্ছে না। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। কমিশনার বলেন, এবার আর অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার সুযোগ নেই। বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশন সেটিকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না যে নির্বাচন কমিশন, সে কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দিনাজপুরে এমনটাই বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সার্জিস। বলেন, শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। জুলাই সনদ নিয়ে সার্জিস আলম বলেন, এর আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে একটা কাগজ জনগণ মেনে নেবে না। সমন্বয় সভায় জেলার 13 উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না।
প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ ও গণভোট পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৫ দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো। দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহর এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। এ সময় ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শুধু যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এ সময় তিনি সহিংসতা ও জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানান। জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই উল্লেখ করেছেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, সৃষ্টিকর্তা এবং জনগণ কখনো অসৎ, সুবিধাবাদী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে না। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইচ্ছাকৃতভাবে পিআর পদ্ধতির বিষয়ে আন্দোলন ডিজাইন করা হয়েছিল। সাংবিধানিক সুরক্ষা হিসাবে পিআর এর উপর ভিত্তি করে একটি উচ্চকক্ষ তৈরি করতে চেয়েছিল নাহিদ ও তার দল। একই সাথে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি কাঠামো স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এই এজেন্ডা হাইজ্যাক করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। নাহিদ বলেন, জামায়াত সংকীর্ণ দলীয় স্বার্থ হাসিলের জন্য পিআরকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না, এটি ছিল কারচুপি। জামায়াত কখনো সংস্কার চায়নি। জুলাই সনদে সই করেছে ড কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। সংসদ ভবনের এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদ সই করে তারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন, গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও জড়িত থাকবে তারা। দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ করার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব সবার। এই সংস্কার চলতেই থাকবে। ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া ৩০টি রাজনৈতিক দলের মধ্যে শুক্রবার জুলাই সনদ সই করে ২৪টি রাজনৈতিক দল ও জোট। কয়েকটি ইস্যুতে আপত্তি থাকায় বাকিরা বিরত থাকে। প্রথমে জুলাই সনদে উল্লেখ ছিল সংবিধানের অনুচ্ছেদ ১৫০-এর ২ বিলুপ্ত করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। বিলুপ্তি এবং সপ্তমটি নিয়ে আপত্তি ছিল গণফোরামের। তখনই বিষয়টি পর্যালোচনায় নেয় কমিশন। পরে সংশোধন করে লেখা হয়, সংবিধানের অনুচ্ছেদ ১৫০-এর ২ সংবিধান করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জুলাই সনদ সই করে সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে ৪ মূলনীতি থাকলে পূর্ণতা পেত। ৪ মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই ৪টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। বাংলাদেশে আজকে সমস্ত দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব। গত ৫৪ বছরে যেটা আমরা পারি নাই, সেটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে। এই দলিল ঐকমত্য কমিশনের নয়, এটি সবার রাজনৈতিক অঙ্গীকার, বলেন আলী রিয়াজ। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। স্বাক্ষর যারা এখন পর্যন্ত করেননি বা করার জন্য অপেক্ষা করছেন তারা এর মধ্যে আছেন। এই দলিলের মধ্যে তাদের মত পথ প্রতিফলিত হয়েছে। এই দলিলের তারা অংশীদার। জুলাই সনদ সই করায় কমিশন এবং গণফোরামকে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। অনুমোদন দিল এবং এই অনুমোদন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায় একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে, আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। একটি শটগান ও 2টি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার বিষয়টি এখনো বিবেচনাধীন। টানা 8 দিন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2,000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে সম্মতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়। এখন শিক্ষকদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সরকার যতটুকু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকদের ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করেছে এবং এর ধারাবাহিকতায় সীমাবদ্ধতার মধ্যেও অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করেছে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে। তাই এখন শিক্ষকদের উচিত রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরে যাওয়া। যে শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন। 5% বাড়ি ভাতার প্রস্তাব প্রত্যাখ্যান করে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই মুহূর্তে চলে যাচ্ছে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাকসুর নবনির্বাচিত বিপিন নেতৃত্বের নির্বাচিত সদস্যরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ডাকসুর বিপি অত্যন্ত নন্দিত নেতা ডাকসু, আপনারা সবাই দেখেছেন। এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মনে হয় বিগত 17 বছরে কোন নির্বাচনকে ঘিরে এত উৎসব এবং মানুষের এত আকর্ষণ তৈরি হয়নি। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসব মুখর পরিবেশ সারা দেশে তৈরি হয়েছে। আমরা অনেক দিন পরে রাত্রি জেগে, সারা রাত্র জেগে, আমি না শুধু, আমার মতো অনেক, আমাদের হাজার হাজার শিক্ষক অনেক দিন পরে সারা রাত্রি জেগে একটা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম। সেটি হচ্ছে ডাকসু নির্বাচন। আমার মনে পড়ে 2001 সালের নির্বাচনের পরে আর এত রাত্রি জেগে কোন নির্বাচনের জন্য আমরা সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন। সহপাঠীকে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি শিক্ষার্থীরা। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করে তারা। এসব দাবিতে বিক্ষোভ মিছিল এবং মিরপুর 10 গোল চত্বর অবরোধ করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নেমে আসে সড়কে। রোববার সকাল 11টায় মিরপুর 12 সড়কে অবস্থান নেন তারা। দাবি জানান সহপাঠীকে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বলেন ক্যাম্পাসের ভেতরে বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার রুটে আমাদের বাস লাগবে আর ধর্ষকদের দাবি নিশ্চিত করতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না। সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। সেক্ষেত্রে আগে আমাদের ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থীর মিছিলে ছিল ন্যায় বিচারের স্লোগান। উই নিড জাস্টিস। ঠিক আছে, আমি সরকারকে বলবো, আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনারা এর এগেইনস্টে ইফেক্টিভ মেজার গ্রহণ করুন। সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যাবে বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে যা যা হচ্ছে ওগুলোর এগেইনস্টে তো কোনো কিছু নাও হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিল যায় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। সেখানে তাদের অবস্থানের কারণে রাস্তার এক পাশে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক আসামিকে ধরেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকনি পাড়া থেকে মামলার এই 3 নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গত 14 অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জনতা ব্যাংক পিএলসির তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করা হয়েছে। রোববার এ সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এ সময় এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। এই অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে ঋণ প্রদানের কার্যক্রম ই ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক। ঋণ প্রদানের আগে যোগ্য ও সঠিক গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে ডিউ ডিলিজেন্স পরিপালনের জন্য ব্যাংক কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান জানান, ই ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে ব্যাংকের ঋণ প্রদান প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও দ্রুততার সাথে সম্পন্ন হবে। আজ থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন 4 ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন সিএনডিএফ এজেন্টরা। বন্দরে সেবা খাতে অতিরিক্ত ট্যারিফ আরোপ সংকটের সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। তবে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য পরিবহনে ধর্মঘট প্রত্যাহার করেছেন চালক শ্রমিকরা। চট্টগ্রাম কাস্টমস হাউসে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘণ্টা কর্মবিরতি পালন করেন সিএনএফ এজেন্টরা। বন্দরে সব সেবায় অতিরিক্ত ট্যারিফ আরোপের প্রতিবাদে এই কর্মসূচি প্রতিদিন 4 ঘণ্টা করে চলবে বলে জানান অ্যাসোসিয়েশনের নেতারা। আজকে সব দিক দিয়ে একটা নাভিশ্বাস উঠেছে, ব্যবসায়ীর উৎকণ্ঠিত। আমরা কোনোভাবেই এই ধরনের কর্মবিরতিতে যেতে ইচ্ছুক নই। কিসের ষড়যন্ত্রের কারণে এই অযৌক্তিক ট্যারিফ, বিভিন্ন ধরনের জনকল্যাণের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কেন আসছে আমরা বুঝতে পারছি না। আজকের এই কর্মবিরতিটা হচ্ছে বন্দরে। আমরা বন্দরের যত ধরনের কার্যক্রম আছে, যত কার্যক্রম থেকে আমরা বিরত থাকছি। ট্যারিফ বৃদ্ধির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমেও। বন্দরে প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করার প্রতিবাদে শনিবার থেকে আমদানি পণ্য পরিবহন বন্ধ করে রেখেছে ট্রেলার, প্রাইম মুভার, কাভার্ড ভ্যান চালক, শ্রমিক মালিকরা। এতে বন্দরে পণ্যের স্তূপ জমে যায়। 20 টাকা দিয়ে ঢুকতাম, সেটাকে হঠাৎ করে তারা 130 টাকা নিয়ে গেছে, যেটা আমাদের পক্ষে অসহনীয়। 350 টাকা যদি 3220 টাকা গেট পাস করে, আমরা কি কিভাবে গেট পাস করবো আর চাকরি কেমন করবো? আমরা বাল বাচ্চা নিয়ে খাবো কেমনে? মাসে আমরা কয় টাকা খাবো? মালিক তো আমাদেরকে একটা ফিক্স করে দিয়েছে, আপনার গেট পাস হচ্ছে 57 টাকা আটানা, আপনাদের 60 টাকা দিচ্ছি। অচলাবস্থা নিরসনে দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। বর্ধিত প্রবেশ ফি আদায় স্থগিত করায় কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
আমাদের গেট পাস পূর্বেই বহাল রেখেছেন, আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক কাভারবেন আগের নিয়মেই চলবে। ওনারা যেমন বাড়াইতে যেরকম লিখিত আকারে আমাদেরকে অবগত করছে এবং এখন যেটা স্থগিত করছে এটাও আমাদেরকে লিখিতভাবে অবগত করতে হবে। একটা সিটি দিলে তো সরাসরি আমরা প্রত্যাহার করব, আধা ঘন্টা পরে হইতে পারে, সন্ধ্যেও হইতে পারে। এই লোকটা গেট পাসটা কিন্তু বন্দরে কেটে দিবে। এখন ট্যারিফ সমস্যার সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেবে বলছে বন্দর কর্তৃপক্ষ। জুলাই সনদের কারণে ব্যস্ত থাকার কারণে প্রধান উপদেষ্টা মহোদয় সময় দিতে পারেন নাই। এখন এই বিষয়টা প্রধান উপদেষ্টা মহোদয় দপ্তর থেকে হয়তো বিষয়টা দেখা হচ্ছে। আর এটা যেহেতু সরকারি সিদ্ধান্তে আমরা ট্যারিফটা আসলে চালু করেছি, এটা তো হুট করে আমরা নিজেদের সিদ্ধান্তে এটা কোনো রকম বন্ধ বাস্তবিত করতে পারি না। গত 15 অক্টোবর থেকে বন্দরের 52টি খাতে 41% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 30 অক্টোবরের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বন্দর থেকে গাড়ি ছাড় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিটা। একই সাথে রাজস্ব পরিশোধ এবং রেজিস্ট্রেশন ফি না দেওয়ারও ঘোষণা দেননি তারা। চাঁদাবাজি এবং হামলার প্রতিবাদে গাড়ির শোরুম বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত পালিত হয় এই কর্মসূচি। প্রগতি সরণি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। পরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল হক বলেন, গেল কয়েক মাস বাড়িধারা এবং প্রগতি সরণি এলাকায় গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলা করা হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। সংবাদ সম্মেলন শেষে প্রগতি সরণি এলাকায় মিছিল করেন গাড়ি ব্যবসায়ীরা। 30 অক্টোবরের মধ্যে আপনাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, নতুবা আমরা বন্দর থেকে গাড়ি ছাড় করা বন্ধ করব। আমরা রাজস্ব প্রদান বন্ধ করব, গাড়ির রেজিস্ট্রেশনের ফি দেওয়া বন্ধ করব। অতএব এইভাবে দেশের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতএব আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই যে আপনারা সিরিয়াসলি নেন, এদের যেখানে এদের মূল থাকুক না কেন এদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন এবং আমরা আপনাদের সঙ্গে আছি। আবারও যুদ্ধবিরতিতে সম্মত হল পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের দোহায় বৈঠক শেষে আসে এই সিদ্ধান্ত। শনিবার মধ্যরাতে পাক আফগান সমঝোতার ঘোষণা দেয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায় তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় সংঘাত বন্ধে রাজি হয়েছে দুদেশ। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর এবং এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে ভবিষ্যতে আরও আলোচনার আশ্বাসও দিয়েছে দুপক্ষ। গেল বুধবার দুদেশের মাঝে 48 ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন করে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। এর আগে আরও এক দফা সংঘাত বন্ধের সমঝোতা হলেও পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে দুপক্ষ। তাই এবারও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় সীমান্তবর্তী মানুষ। রাফা সীমান্ত খোলা নিয়ে টালবাহানা করেই যাচ্ছে ইসরায়েল। শনিবার নতুন এক নির্দেশনায় তেল আবিব জানিয়েছে, হামাস সব শর্ত পূরণ না করায় মিশর ও গাজার মধ্যবর্তী ক্রসিং খুলতে রাজি নয় তারা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মতে গেল বুধবার থেকেই সর্বসাধারণের চলাফেরার জন্য রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু নানা অজুহাতে তা পূরণ করেনি তেল আবিব। শনিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সব নিহত জিম্মির মরদেহ হস্তান্তর করতে হবে হামাসকে। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গোষ্ঠীটির যথাযথ পদক্ষেপের উপর ভিত্তি করে সীমান্ত খুলে দেওয়ার কথা বিবেচনা করবে তেল আবিব। ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। শনিবার রাতেই তেল আবিবে পৌঁছেছে দেহাবশেষগুলো। এরপর পোস্টমর্টমের উদ্দেশ্যে নেওয়া হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেন্সিক মেডিসিনে। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেড। শনাক্ত করা গেছে তাদের পরিচয়। তারা হলেন ইসরায়েলি নাগরিক রনেন এঙ্গেল এবং থাই নাগরিক সন্থায়া ওয়াক্কা রাসরি। 2023 সালের 7 অক্টোবর তাদের হত্যার পর মরদেহ ফিলিস্তিনে নিয়ে আসায় হামাস। এই নিয়ে মৃত 28 জিম্মির মাঝে 12 জনের মরদেহ ফেরত পাওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 2টি ধাপে আরও 30 ফিলিস্তিনি মরদেহ হস্তান্তর করেছে তেল আবিব। এ পর্যন্ত ইসরায়েল থেকে ফেরত পাঠানো ফিলিস্তিনি মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে 150-এ। সাতক্ষীরা সদরে একটি বাজারে আগুনে পড়েছে বেশ কয়েকটি দোকান, তবে এতে কেউ হতাহত হয়নি। বিকেলে আলিপুর বাদামতলা বাজারে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎই বাজারের একটি দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়, তবে এরই মধ্যে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
গাজীপুরে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে গবাদি পশুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। সকালে গাজীপুর সদরে 151 জন ক্ষুদ্র নিগোষ্ঠী খামারিদের মাঝে ছাগল বিতরণ করা হয়, সেই সাথে পশুর খাবার ও ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। তিনি জানান, সমাজে ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রতি বৈষম্য দূর করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ শাহিন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। দুর্ধর্ষ এক ডাকাতির শিকার হল ফ্রান্সের বিখ্যাত লুভার মিউজিয়াম। মাত্র 7 মিনিটে হয় নজিরবিহীন ঘটনা। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রোববার সকালে প্যারিসের জাদুঘরটিতে অনুপ্রবেশ করে 3 মুখোশধারী ব্যক্তি। একটি পণ্যবাহী লিফট বিতরণ করে অ্যাপোলো গ্যালারিতে পৌঁছায় তারা। সাথে ছিল কয়েকটি ছোট ইলেকট্রনিক করাত। মিউজিয়াম থেকে 9টি গয়না চুরির পর একটি স্কুটারে করে পালিয়ে যায় তারা। কর্তৃপক্ষ জানায়, চুরি হওয়া গয়নাগুলো সম্রাট নেপোলিয়ন যুগের রাজকীয় অলংকারের অংশ ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সারা দিনের জন্য জাদুঘর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পেরুতে প্রায় 350 বছরের পুরনো উৎসব পালনে জড়ো হয়েছে হাজারো মানুষ। ঐতিহ্য অনুযায়ী বেগুনি রঙে সেজেছে রাজধানী লিমা। বেগুনি পোশাক পরে উদযাপনে সামিল হয়েছে বাসিন্দারা। নাচে গানে পালন করেছে সেনিয়র দে লস মিলাগ্রস বা লর্ড অফ মিরাকল। মূলত যীশুখ্রিস্টের প্রতি আনুগত্য প্রকাশে পেরুর ক্যাথলিকরা উদযাপন করে উৎসব। অনুষ্ঠানে জনসাধারণের সাথে যোগ দেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হোজে জেরিও। 3 শতকেরও বেশি সময় আগে ভয়াবহ ভূমিকম্প থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া যিশুর একটি মিউরালের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মানুষ। দর্শক, এখানে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।